দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব শহীদুল্লাহ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ মিস্টার জামান, আপনাকে আমি শুনতে পাচ্ছি। প্রথমে একটু জানতে চাইব যে আমরা জানি যে আসলে বৈশ্বিক মহামারী পরিস্থিতির মধ্যে ব্যবসা বাণিজ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে বিশ্বব্যাপী সকলে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমাদের দেশেও সেরকম পরিস্থিতি। তো ওভারঅল প্রথমে একটু দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও অবস্থানটি যদি একটু তুলে ধরেন। থ্যাংক ইউ। কোভিড-19 এর প্রভাব বাংলাদেশ বিশ্ব করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট সারা বিশ্বব্যাপী, তথা বাংলাদেশ তার থেকে কোনো বিচ্ছিন্ন কোনো দেশ না। জানেন আমাদের দেশের 17 কোটি দেশের এই বাংলাদেশ, এখানে এই কোভিড-19 এর যে পদক্ষেপ, অর্থাৎ এটা স্বাস্থ্য ঝুঁকি যা ছিল সেটাকে সুরক্ষা করার জন্য আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের নেতৃত্বে বাংলাদেশ সরকার যেভাবে প্রোটেকশন দিয়েছে, এতে আমরা আল্লাহ দরবারে অনেক শুকরিয়া আদায় করি। আমাদের ঝুঁকিটা অনেকটা কমে আসছে। আমরা সবাই এখনো স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এখন আমাদের আশঙ্কা সামনে যে সেকেন্ড ওয়েভ, অর্থাৎ সেকেন্ড শীতের মধ্যে যে প্রকোপ আসতে পারে, সেই জন্য আমাদের সবাইকেই নিজেদের দেওয়া উচিত। কিন্তু আমাদের এই কোভিড-19 এর যে স্বাস্থ্য ঝুঁকি, সেটা সুরক্ষা করে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামো এবং সবকিছু স্মুথ রান করতে হবে। তবে আমরা সবাই জানি যে এই কোভিড-19 এর প্রভাবে বা ইম্প্যাক্ট বা ক্ষতিগ্রস্ত খাতগুলির মধ্যে অন্যতম খাত হলো আপনার এই নির্মাণ সামগ্রী খাত। কেননা এই নির্মাণ সামগ্রী যারা ইউজার বা এই নির্মাণ সামগ্রী স্টিল, সিমেন্ট তথা টাইলস, এই সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে বাংলাদেশের সমস্ত অবকাঠামো বিনির্মাণ হয়। এই কোভিড যখন আমাদের মার্চের শেষে, অর্থাৎ 25শে মার্চ থেকে যখন এটা প্রক্রিয়া আমাদের যে লকডাউন বা বন্ধ ঘোষণা গভর্নমেন্ট যেভাবে করেছিলেন, তারপর থেকে এটা মারাত্মক স্থবির হয়েছিল, স্থবিরতায় চলে আসছিল। অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটি মনে হয় যেন 30% আমরা রান করতে পারছিলাম না, প্রায় 70% নিচে, প্রায় 30% ক্যাপাসিটিতে আমরা রান করে যাচ্ছি। তবে গ্রাজুয়ালি এখন একটু ভালোর দিকে যাচ্ছে। তবে এটার যে প্রভাব, এটা দীর্ঘমেয়াদী থাকবে মনে হয়। কেননা আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যে অবকাঠামো নির্মাণ হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা বড় পোর্শন, একমাত্র এই বর্তমান গভর্নমেন্টের যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য অবকাঠামো, সেগুলি অনগোয়িং পজিশনে আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট অনেকটা কমে গিয়েছে। যেমন আমাদের যে স্টিল যদি বলি, স্টিলের ইউজার বাংলাদেশ ব্যাপী, তার মধ্যে অন্যতম প্রায় 40% গভর্নমেন্ট কনজাম্পশন বা ব্যবহার হয়ে থাকে এবং রিমেনিং 60% সারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হয়ে থাকে। আপনি জানেন রিহ্যাবের এখনো সেই গতিটা আসে নাই। তারা যে ডেভেলপ করে বিল্ডিং কমপ্লিট করে রেখেছে, ইনকমপ্লিট বিল্ডিং গুলি তারা বিক্রি করতে এখনো সক্ষম হয় নাই। সো দ্যাট এটা খুব স্লোলি এগোচ্ছে। এখন যেহেতু একটা ক্যাপিটাল ইনসেন্টিভ সেক্টর স্টিল, সেই ক্যাপিটাল ইনসেন্টিভ স্টিলে যদি তার আন্ডার ক্যাপাসিটিতে, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রি তার একটা ব্রেক ইভেন পয়েন্ট টাচ করতে হয়। ব্রেক ইভেনে যদি রান করে তাহলে এটা প্রফিট, নো প্রফিট নো লস। কিন্তু বিলো ব্রেক ইভেন যদি হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটা বা সেই সেক্টর বেশি দিন রান করতে সক্ষম হয় না। আমাদের স্টিল মার্চের থেকে টিল নাও এখনো আন্ডার ব্রেক ইভেন আছে। আচ্ছা আচ্ছা, জনশহীদুল্লাহ, আমরা জানি এই শব্দ দিয়ে বুঝতে পারেন জি, আমরা জানি যে এই পরিস্থিতিতে বিশ্বময় আসলে একটি পরিস্থিতি বাংলাদেশের একা নয়। তারপরে সরকারের পক্ষ থেকে আপনি নিজেও বলছিলেন যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা হচ্ছে, সেই ঘোষণার সহায়তা বা আপনারা যদি সুফল, সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? ঠিক যথার্থই বলেছেন যে
আমাদের এই জায়গা থেকে উত্তরণের জন্য মাননীয় প্রাইম মিনিস্টার খুব শর্টলি এবং খুব অল্প সময়ের ভিতর নোটিশেই একটা বিশাল স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন, যাতে শিল্প কারখানা বা অন্যান্য ক্ষতিগ্রস্ত খাতগুলি তারা ঘুরে দাঁড়াইতে সক্ষম হয়। কিন্তু ভেরি আনফরচুনেটলি বলতে হয়, আমাদের এই সেক্টরটা একটা ভারী শিল্প এবং এইখানে প্রচুর ক্যাপিটাল ইনভেস্টের প্রয়োজন আছে। তো আমাদের যেই স্টিমুলাস প্যাকেজ, অর্থাৎ আমাদের দাবি ছিল যে অ্যাটলিস্ট 30,000 crore টাকা যেটা আমাদের এই শিল্পের জন্য বরাদ্দ ছিল, সেখান থেকে আমরা মাত্র 10% দাবি করেছিলাম যে স্টিল সিমেন্ট আমাদের এই ভারী খাত, এইখানে যেন আমাদের এই ফান্ডটা দেওয়া হয়। কিন্তু সেই ফান্ডটা মানে যেভাবে দিয়েছে পার্শিয়ালি ইস্যু হয়েছে, সেটা হলো আমাদের ব্যাংকের যে অ্যারেঞ্জমেন্ট আছে তার ইনার হিসাবে, অর্থাৎ আমার যদি 100 টাকা ব্যাংকে আমি এখন ওয়ার্কিং ক্যাপিটাল এনজয় করি, তাহলে সেই 100 টাকাই থাকবে, শুধু 10% অর্থাৎ 10 টাকা শুধু স্টিমুলাস প্যাকেজের বেনিফিটটা আমরা শুধু ইন্টারেস্ট নিব, কিন্তু এটা এডিশনাল কোনো ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু হয় নাই। হোয়ারেজ আমাদের এই সেক্টরে আপনি জানেন যে র মেটেরিয়াল বা মেল্টিং স্ক্র্যাপ সারা পৃথিবী থেকে কালেক্ট করে নিয়ে আসতে হয়, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা এবং অস্ট্রেলিয়া থেকে আমাদের এই মেল্টিং স্ক্র্যাপ বা স্টিলের জন্য যে কাঁচা মাল সেটা নিয়ে আসতে হয়। সেইখানে কোভিড-19 কারণে তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে, তারা প্রপারলি এই প্রোডাক্ট কালেক্ট করতে পারছে না এবং দিতে সক্ষম হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল দরকার ছিল, যেটা আমাদের মূল দাবি ছিল যে স্টিমুলাস প্যাকেজ মিনস হলো 10% আমাদের যদি ওয়ার্কিং ক্যাপিটালে সাপোর্ট দেওয়া হতো, তাহলে আমাদের এই সাপ্লাই চেইনটা স্মুথ থাকতো। যেখানে আমাদের এখন সামনে হুমকি, এখন আমরা হয়তোবা যে স্টিলটা মার্কেটে দিচ্ছি, যেহেতু ডিমান্ড খুব কম, 30 to 40% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি রান করছে, সেই জন্য এখনো স্টিলের কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। যখন এটা গ্রাজুয়ালি 60 to 70% ডিমান্ড ক্রিয়েট হবে, তখন কিন্তু এটা যে র মেটেরিয়ালের যে স্কারসিটি হবে, তখন এই সেক্টর একটা ভাইব্রেশন সৃষ্টি হতে পারে। তখন গভর্নমেন্টের যে স্থাপনা প্লাস মানুষের যে এক্সপেকটেশন আবাসন শিল্পে, সেখানে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হবে। তো আমি বলবো যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে এডিশনাল কিছু যদি সাপোর্ট দেওয়া হয়, আমরা কোনো ফ্রি কস্টে ফান্ড চাচ্ছি না বা কোনো ক্যাশ ইনসেন্টিভ চাচ্ছি না, আমাদের এই স্টিমুলাস প্যাকেজটা যেন এডিশনাল হিসাবে দেওয়া হয়, এটা হলে তাহলে এই সেক্টরে পরিস্থিতি আরেকটু ভালো দিকে যেতে পারবে। জনশদুল, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব, তারপর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরে আসবো। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে আমরা তার সাথে আবার আলোচনায় ফিরে যাচ্ছি। জনাব শহীদুল, আপনি বলছিলেন যে সরকারের প্রণোদনা প্যাকেজের অবশ্যই সহায়ক ভূমিকা রেখেছে, তারপরেও বিকল্প অর্থায়ন বা ক্যাপিটালের যোগান আসলে এই জায়গাটি সময়ের দাবি। সেই সাথে একটু আসতে চাইব যে এই যে আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে একটা বড় সহায়তা রয়েছে উদ্যোক্তা পরিচালকদের জন্য, এবং সেটি আমরা জানি যে বেশ বড় ভূমিকা রেখেছে আমাদের অর্থনীতিতে। কিন্তু আমরা বড় মেয়াদে, দীর্ঘমেয়াদে বড় লোনটা আসলে পুঁজিবাজারকে কেন ব্যবহার করতে পারছে না, বা আপনাদের মতো তো বড় কোম্পানিগুলো কেন পুঁজিবাজারের সহায়তা নিয়ে ক্যাপিটাল আর বাড়ানোর চেষ্টা করছেন না? ধন্যবাদ রাজীব। অ্যাকচুয়ালি আমাদের এই সেক্টর অর্থাৎ স্টিল এবং সিমেন্ট অত্যন্ত ক্যাপিটাল ইনসেন্টিভ একটা সেক্টর, যেখানে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আপনি জানেন প্রায় বাংলাদেশের প্রায় 45,000 কোটি টাকা স্টিলে ইনভেস্টমেন্ট আছে। এগুলো সবই আমাদের দেশীয় ইনভেস্টমেন্ট, কোনো ফরেন ইনভেস্টমেন্ট নেই। তো আমাদের সক্ষমতা যে জায়গায় চলে আসছে, ফিউচার যে কনস্ট্রাকশন বা স্টিলে এদেশে ডিমান্ড তৈরি হবে, এখনো আমাদের স্টিলের ইউজ পার ক্যাপিটা মাত্র 45 কেজি, কিন্তু উন্নত বিশ্ব বা আশেপাশের যে উন্নত দেশগুলি বা আমাদের পার্শ্ববর্তী নেইবার কান্ট্রিগুলো প্রায় 80-90 কেজিতে তারা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আমরা এখনো 50% বিহাইন্ডে আছি। এখন এই ধরনের সক্ষমতা অর্জন করার জন্য আমাদের যে শর্ট টার্ম লোন নিয়ে ব্যাংক থেকে আমরা যে শিল্প কারখানা স্থাপন করেছি এবং উইদিন
ইয়ারের মধ্যে আমাদের যে রিপেমেন্ট করতে হয় এটা একেবারেই অসম্ভব। সেই জন্য আমাদের প্রথম দাবি যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যোগাযোগ করেছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে বলেছে যে আমাদের এই যেটা ক্যাপিটাল অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল বা ব্যাংক থেকে যে ফিক্সড ক্যাপিটাল নিয়ে থাকি সেটাকে অন্তত 10 থেকে 12 বছর মেয়াদি এটা করে দেওয়ার জন্য দাবি করেছি। আপনি ঠিক বলেছেন যে এই ধরনের শিল্প কখনোই কিন্তু ব্যাংক ইনভেস্টমেন্ট নিয়ে ভালো রান করতে সক্ষম হয় না। আমাদের ডেফিনেটলি আমাদের এই ক্যাপিটাল মার্কেটে আসতে হবে আমাদের সবাইকে এগিয়ে। আপনি জানেন আমাদের একটা সক্ষমতা অর্জন হচ্ছে বর্তমান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ ডেলি সাজিয়ে এটার উপর যে একটা আস্থা এবং অনাস্থার ব্যাপার ছিল অনেকটা ডেভেলপ হচ্ছে এবং আমরা যারা এন্টারপ্রেনিয়ার আমরা যারা এই ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড নিয়ে ইন্ডাস্ট্রি চালাবো আমাদের সবসময় মনে রাখতে হয় যে আমরা যে ইনভেস্টমেন্টটা বা আমরা যে পাবলিকের ডিপোজিটটা নিব বা তারা যে আমাদের এখানে ইনভেস্ট করবে তাদের যেন আমরা নিশ্চিত করতে সক্ষম হই, তারা যেন প্রফিটটা তারা নিশ্চিত পায়। সেই জন্য আমাদের যেই ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ভালো সেক্টর স্টিল এবং সিমেন্ট বোথ ইন্ডাস্ট্রি প্রফিটেবিলিটির দিক থেকে যদি বিবেচনায় আনা হয় একটা ভালো একটা পজিশনে অবস্থান করছে। আমরা আমাদের এই সেক্টরগুলি এইভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যদি বলি এখন আমার মেট্রোসেম গ্রুপের কথা বা আমার চিন্তা ভাবনা কি, আপনি জানেন মেট্রোসেম গ্রুপ বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদন করে থাকে। আমরা বিশ্বমানের সিমেন্ট উৎপাদন করে থাকি যেটা দেশের চাহিদা মিটিয়ে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করে যাচ্ছি। সিমিলারলি স্টিল, যেই স্টিল দ্বারা এই বাংলাদেশের সমস্ত অবকাঠামো নির্মাণ হচ্ছে। আপনি জানেন বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলি যে স্টিল দ্বারা তৈরি হচ্ছে, স্টিল কিন্তু বিদেশ থেকে কোনো ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় না। আমাদের এই স্টিল দ্বারা বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন মেগা কনস্ট্রাকশন গুলি হচ্ছে। তার অর্থ হলো আমাদের মেট্রোসেম গ্রুপ যেই প্রোডাক্ট উৎপাদন করে থাকে তারা কোয়ালিটিতে বিশ্বাস, আমরা সেটা করে যাচ্ছি এবং আমরা খুব শর্টলি আমরা সিমেন্ট পুঁজিবাজারে নিয়ে আসার পরিকল্পনা আছে আমাদের, আমরা সেদিকে আগাচ্ছি এবং গ্রাজুয়ালি আমরা স্টিল নিয়েও এই পুঁজিবাজারে আমরা আত্মপ্রকাশ করবো আমাদের নিজেদেরকে। আমাদের অবকাঠামো আমাদের ব্যবসায়িক স্ট্রাকচার একদম স্মুথ এবং স্টেজে নিয়ে এসে আমরা করব যখন যারা আমাদের সাথে যারা আমাদের এখানে যারা ইনভেস্ট করবেন তারা হয়ে যাবেন মেট্রোসেমের ফ্যামিলি মেম্বার, তারা যেন এইখান থেকে বেনিফিশিয়ারি হয় এবং তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত মুনাফা সেটা নিশ্চিত করতে পারে। আমরা সেই কাজটা করে যাচ্ছি এবং গ্রাজুয়ালি আগে যাচ্ছি। জি জনপ্রিয়দল, আমরা দেখছি যে আসলে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হিসেবে ব্যবহারের জন্য বেশ সদিচ্ছা রয়েছে সরকারেরও এবং আপনিও একজন উদ্যোক্তা হিসেবে সেটি ব্যবহার নিতে চান। সেক্ষেত্রে এই যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আপনি সেক্টরটি আপনি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গায় চ্যালেঞ্জগুলো কি? বা আমরা জানি যে কোভিড-19 তো একটি বৈশ্বিক একটি মহামারী, তারপরেও এই সেক্টরগুলো আরো এগিয়ে নিতে হলে আসলে কি ধরনের কার্যক্রম করলে আরো বেশ দূর এগিয়ে যেতে পারবো আমরা? রাইট, আমাদের যেই প্রথমত দরকার গভর্নমেন্ট যেই তার একটা উন্নয়ন বাজেট এবং গভর্নমেন্ট যে সমস্ত কাজগুলি হাতে নিয়েছেন সেগুলি চলছে, তবে এটাকে আরো স্পিড আপ করতে হবে এবং এটা গতিটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি জানেন শুধু নির্মাণ সামগ্রী কোনো পার্টিকুলার একটা এরিয়াতে না, সেটা বাংলাদেশ ব্যাপী আপনার এই অবকাঠামো নির্মিত হচ্ছে, সেটা প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের বা গভর্নমেন্টের সরাসরি তত্ত্বাবধানে। আমাদের যেই মূল ফোকাস সেটা হলো যে গভর্নমেন্ট আমাদের যদি বর্তমান যেই স্টিমুলাস প্যাকেজের যেই ওয়ার্কিং ক্যাপিটালের আমাদের একটা দাবি, যেটা এডিশনাল ক্যাপিটাল হিসাবে যদি আমাদের একটু সাপোর্ট দেওয়া হয় তাহলে র মেটেরিয়াল এবং আদার্স ইনভেস্টমেন্টের জন্য আমরা নিজেদের যে কোভিড চলাকালীন যে ড্যামেজটা হয়েছে এটা দ্রুত আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। পাশাপাশি আপনি জানেন যে গত বছর বাজেট ঘোষণা হয়েছে, তার আগের বাজেটও আমরা সেই 2017-18-তে আমাদের যেই এআইটি ইস্যু একটা ব্যাপার ছিল যেটা আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আসছি গভর্নমেন্টকে, এই ট্যাক্সটা বছর শেষে
আমাদের যখন সাবমিট করি, অ্যাকাউন্ট সাবমিট করি, সেখানে সমন্বয় করা হতো, কিন্তু 2019 থেকেই সেটা মিনিমাম ট্যাক্স হিসেবে গভর্নমেন্ট কেটে নিচ্ছে। এই একটা ইস্যুতে আমাদের বর্তমান যে কোভিড চলাকালীন আমরা একটা কঠিন সময় পার করছি, সেইটা আরো বেশি কঠিন থেকে কঠিনতর পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ আমরা তো একে তো মনে করেন কোভিড-19 বা এই ডিউরিং দ্য করোনা ভাইরাস আমরা আমাদের আন্ডার ক্যাপাসিটিতে প্রোডাকশন হচ্ছে, সেখানে আমরা যে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছি, সেই ট্যাক্সটা তো মনে করেন আমাদের ইনকাম নেই। আমরা বারবার বলছি যে আমাদের এই লাস্ট যদি বলি 4 মাস, টোটালি 4-5 মাস একেবারেই নেগেটিভ, যেখানে সেখানেও গভর্নমেন্ট ওই যে ট্যাক্সটা নিয়েছে তারা ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে ধার্য করে নিয়ে যাচ্ছে। তো আমার মানে বিশেষ করে আমাদের এই সেক্টরের দাবি সেটা হলো এই অ্যাডভান্স ইনকাম এআইটি কে পূর্বের ন্যায়, অর্থাৎ 2017-18 যে আইন অনুযায়ী ছিল যে আমরা ট্যাক্স দিয়ে আসবো এআইটি, সেটা বছর শেষে হিসাবের সাথে সমন্বয় করা হবে। সেই আইনটা যদি আবার বলবৎ করা হয়, সেটাকে যদি আবার এই নতুন যে বাজেট, বলতে বলতে আরেক বাজেট চলে আসছে, মনে হয় যেন কয়েকদিন আগে বাজেট কমপ্লিট হলো, এখন আজকে অক্টোবরের শেষ, আর নভেম্বর ডিসেম্বরে গেলেই আপনি বাজেট ডায়ালগ আরম্ভ হবে। আমি বলবো যে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় এই বিষয়টা জানেন, আমরা অনেকবার বলেছি, এবং যতগুলি স্টেক হোল্ডার আছেন গভর্নমেন্টের, তারা এই বিবেচনায় যদি আনে যে একে তো এই সেক্টরটা মানে একটা হুমকির সম্মুখীন এই করোনার জন্য, মোর ওভার আন্ডার ক্যাপাসিটিতে এটা কোম্পানি এই সেক্টর রান করছে, সেখানে গভর্নমেন্টের যে ট্যাক্স বেরিয়ার, এইখান থেকে আমাদের সাময়িক রিলিজ যদি দেয়, তাহলে আমরা এটা মনে হয় ওভারকাম করতে সক্ষম হব, আশা করি। আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই সরকারের সহযোগিতা, রাজস্বরও প্রয়োজন আছে, তবে ব্যবসায়ীদেরও যেন টিকে থাকতে পারেন সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। দুজনে মিলিয়ে আসলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি আমরা যেভাবে পূর্বে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, সামনে এগিয়ে নিয়ে যাবো, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নানা দিককরণ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে। দর্শক, এবারে নিচে আরো একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।